গত ক্লাসে আমরা ৯৩ এর গ ধারা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা ৭ম অধ্যায়টা শুরু করব। কোনো আলোচনা শুরু করার পূর্বে বা অধ্যায় পড়ার পূর্বে আপনারা অবশ্যই অধ্যায়টা মনে রাখবেন। অধ্যায়টা মনে রাখলে যেটা হবে পুস্তক সহ পরীক্ষায় আপনার ব্যাপক একটা উপকার হবে। এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু যখন আপনি পুস্তক সহ পরীক্ষা দিবেন অধ্যায়ে কি আলোচনা করা হয়েছে কোন অধ্যায়ে, এটা যদি আপনারা একটু খেয়াল করে বা বুঝে শুনে পড়েন তাহলে দেখবেন যে অবজেক্টিভ এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটা উপকার হচ্ছে। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি ধারণা পাবেন যে আসলে কোন জায়গায় কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এই ৭ম অধ্যায়ের আলোচ্য বিষয় হলো যে দলিলপত্রাদি ও অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজিরকরণ এবং বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পরোয়ানা সংক্রান্ত এই অধ্যায়টা ৭ম অধ্যায়টা। তাহলে আপনি যখন এই অধ্যায়টা মুখস্থ করবেন বা বুঝে শুনে পড়বেন তাহলে দেখবেন যে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার সহজেই আপনি খুঁজে পাবেন যে আসলে কোন বিষয়টা কোন জায়গায় আলোচনা করা হয়েছে। তাহলে ৯৪ ধারার শুরুতে আ ৭ম অধ্যায়ের শুরুতে হলো ৯৪ ধারা দিয়ে শুরু হইছে এবং ৯৪ ধারায় বলতেছে যে আদালত অথবা ওসি এই ২ জন ব্যক্তি কোন ব্যক্তিকে কি করতে পারবে? কোন দলিল, কোন বস্তু কিসের কাজে? যেটা অনুসন্ধান, বিচার, তদন্ত বা ফৌজদারি কোন কার্যক্রমের দরকার এমন কোন দলিল বা কোন আবশ্যক জিনিস উপস্থাপন করার জন্য লিখিতভাবে নির্দেশ দিতে পারবেন। কে পারবেন? আদালত এবং থানার ওসি কোন ক্ষেত্রে? অনুসন্ধান, বিচার, তদন্ত বা ফৌজদারি কার্যবিধি অনুসারে পরিচালিত অন্য কোন কার্যক্রমের জন্য যদি মনে করেন তার কাছে কোন দলিল বলতে কি? লিখিত যেকোনো কিছু। একটা কাগজও, একটা চিরকুট, একটা চিঠিও কিন্তু দলিল। দলিল মানে শুধু জায়গার দলিল না, দলিল কিন্তু যেকোনো একটা লিখিত বস্তু সবকিছুই দলিল। লিখিত সবকিছুই যা মোছা যাবে না এমন সবকিছু আরকি। অথবা কোনো জিনিস অথবা কোনো বস্তু যেটা হলো যে কি অনুসন্ধান, বিচার বা তদন্ত কার্যক্রম বা ফৌজদারি অন্য কোনো কার্যক্রমের জন্য আবশ্যক। এমন কোনো কিছু তার কাছে আছে যা দরকার, তাহলেই ওসি অথবা থানার অফিসার ইনচার্জ ওই দলিল বা বস্তু দাখিল করার জন্য যে ব্যক্তির নিকট আছে সেই ব্যক্তিকে সমন বা লিখিত আদেশ দ্বারা নির্দেশ প্রদান করতে পারবেন। তবে এটা বলছে যে এখানে কিন্তু কোনো জিনিসের নির্ধারিত কোনো কিছু বলে দেওয়া হয় না। একবারে বলছে সকল জিনিস। এরপরে শর্ত দিতেছে যে কোন জিনিস পারবে না। তবে ব্যাংকার অফিসার বুক এভিডেন্স ১৮৯১ অনুযায়ী কোনো ব্যাংকে বা ব্যাংকারের হেফাজতে লকারে রক্ষিত কোনো দলিল বা কোনো ব্যক্তির ব্যাংকের হিসাব সংক্রান্ত তথ্য কয়েকটা ক্ষেত্র ছাড়া আদেশ দিতে পারবে না। নিম্নলিখিত কয়েকটা ক্ষেত্র আছে। কোন ক্ষেত্রে আমরা এখন আলোচনা করব। তাইলে থানার অফিসার ইনচার্জ বা আদালত সব জিনিসের জন্য কিন্তু সমন বা লিখিত আদেশ দিতে পারবে না হাজির করার জন্য। কোন জিনিস পারবে না এখন এইগুলো আলোচনা করব। এটা অনেকটা এরকম যে হালাল জিনিস। হালাল জিনিস কোনগুলা এগুলা বলে দিলে আর হারাম জিনিস বলে দিতে হয় না। ঠিক এরকম হইল যে এখানের আলোচনাটা। যেমন কোন জিনিস হাজির করবে, একবারে সবকিছুই হাজির করবে। এখন কোনটা পারবে না হাজির করতে নির্দেশ দিতে, এই বিষয়গুলা উল্লেখ করে দিতেছে। মানে হারাম কোনটা এটা বলে দিচ্ছে। হারাম ছাড়া বাকি সব কি? হালাল। তাইলে হারাম জিনিসগুলো যদি আমরা জেনে ফেলি যে শুয়ারের মাংস হারাম মুসলমানদের জন্য। এইরকম মৃত পশুর গোশত খাওয়া হারাম। তাইলে বাকি আমরা এরকম যদি হারামগুলা জেনে নেই তাহলে তো হালালগুলা ইজিলি বাকি সবকিছুই হালাল। এইখানে বলে দিচ্ছে যে কোন ক্ষেত্রে আদালতের আ দায়রা আদালতের অথবা হাইকোর্টের অনুমতি ছাড়া কি করতে পারবে না? দাখিল করার জন্য নির্দেশ দিতে পারবে না। এই ক্ষেত্রগুলা এখানে স্পষ্ট করে দিয়েছে। এই ক্ষেত্রগুলো ছাড়া বাকি সকল ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ বা আদালত কি করতে পারবে? ওই জিনিস বা বস্তু বা দলিল দাখিল করার জন্য লিখিত আদেশ দিতে পারবে। এখন যেই ক্ষেত্রগুলা বলবো এই ক্ষেত্রে শুধু পূর্ব অনুমতি নিতে হবে। হয় দায়রা আদালতের নইলে হাইকোর্ট বিভাগের। তাইলে দায়রা আদালতের অনুমতি নিয়ে পারবে কোন ক্ষেত্রে? যেটা হলো পেনাল কোডের ৪০৩ ধারার অপরাধ। ৪০৩ ধারায় কি অপরাধ? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করে যদি কেউ। এরপরে ৪০৬ এটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এরপরে ৪০৮ কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এরপরে ৪০৯ এটাই মূলত সবচাইতে বেশি ব্যবহার করে সরকারি কর্মচারী, ব্যাংকার এদের কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এরপরে ৪২১ এটা হলো কি? পাওনাদারগণের মধ্যে সম্পত্তি নিবারণার্থে অসাধুভাবে সম্পত্তি অপসারণ। একজন আরেকজনকে দিল, সে আত্মসাৎ করে ফেললো এই ক্ষেত্রে। এরপরে ৪২২, ২৩, ২৪, ৪৬৫ হইতে ৪৭৭ এর ক।
এই যে আমি কয়টা ধারা বললাম 403 থেকে 477 এর ক পর্যন্ত স্পেসিফিক যে কয়টা ধারা, এই ধারার কোনো অপরাধের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে কোনো দলিল বা এভিডেন্স অথবা কোনো জিনিস আদালতে উপস্থাপনের নির্দেশ দিতে হয় বা দাখিল করার জন্য আদেশ দিতে হয়, তাহলে দায়রা আদালতের থেকে অনুমতি নিতে হবে। দায়রা আদালতের অনুমতি ছাড়া ওসি অথবা কোনো আদালত সরাসরি কি করতে পারবে না, এদেরকে দলিল বা বস্তু উপস্থাপনের জন্য নির্দেশ দিতে পারবে না বা আদেশ দিতে পারবে না। তবে দায়রা আদালত চাইলে তো নিজে পারবে, মানে দায়রা আদালতের অনুমতি নিয়ে নিম্ন পদস্থ যে আদালত আছে তারাও পারবেন। এরপরে অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টের পূর্ব অনুমোদন নিতে হবে। অন্যান্য কোনো ক্ষেত্র যদি থাকে, যেটা হলো ব্যাংকার অফিসার বুক এভিডেন্স অ্যাক্ট 1891, এটার অনুযায়ী, অর্থাৎ কারো লকারে কোনো সম্পত্তি আছে, এরপরে হলো যে কোনো ব্যাংকের হিসাব সংক্রান্ত কার অ্যাকাউন্টে কত টাকা আছে বা কয়টা অ্যাকাউন্ট একজন ব্যক্তির নামে, এই বিষয়ে যদি কোনো তথ্য চাইতে হয় তাহলে কি করতে হবে, হাইকোর্টের পূর্ব অনুমোদন নিতে হবে। এরপরে বলতেছে যে যাকে দলিল বা এই বস্তুটা উপস্থাপন করার জন্য নির্দেশ দিল আদালত, তার নিজের উপস্থিত হওয়া দরকার নাই। ধরেন আমাকে বলল যে মেহেদী হাসান, আপনার কাছে যে অমুক একটা দলিল আছে, এই দলিলটা আদালতে এত তারিখে উপস্থাপন করবেন। এখন আমি ওই তারিখে উপস্থিত হইতে পারবো না, আমি আমার একজন প্রতিনিধি দিয়ে যদি ওইটা আদালতে উপস্থাপন করি তাহলে আমার দায়িত্ব পালন করা হয়ে গেল। মানে আমাকে আর সশরীরে উপস্থিত হয়ে সেই দলিল হাজির করতে হবে না, অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে ব্যবস্থা করলে এটা আমি আদেশটা পালন করছি মর্মে গণ্য হবে আদালতে। এরপরে বলতেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ কি পড়তেছি যে আদালত কাউকে নির্দেশ দিলে সে তথ্য দিতে বাধ্য বা দলিল উপস্থাপন করতে বাধ্য, দলিল নিয়ে হাজির হবে বা জিনিস নিয়ে হাজির হবে। এখন বলতেছে যে এটা সাক্ষ্য আইনের 123 এবং 124 ধারাকে প্রভাবিত করবে না। 123-এ কি বলতেছে যে রাষ্ট্রীয় অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে কোনো তথ্য কি করতে পারবে না, সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত সাক্ষ্য দেওয়া যাবে না বা উপস্থাপন করা যাবে না। ধরেন সেনাবাহিনীর কোনো একটা দলিল আছে, এখান থেকে আদালতে যদি কোনো সাক্ষ্য নেওয়া লাগে, অথবা সরকারি অন্য কোনো প্রতিষ্ঠানের একটা সরকারি রেজিস্টার থেকে কোনো একটা ফটোকপি চাচ্ছে বা দলিলের প্রমাণ চাচ্ছে বা দলিলটাই চাচ্ছে, তাহলে ওই যে সংশ্লিষ্ট সরকারি বিভাগটা আছে বা ইউনিট আছে, অফিস আছে, ওই অফিসের প্রধান যদি অনুমতি না দেয় তাহলে এই সাক্ষ্য আইন অনুযায়ী এই দলিল উপস্থাপন করতে বাধ্য করা যাবে না। সাক্ষ্য আইনে এটা একটা বিশেষ ক্ষমতা দিছে যে সরকারি যেগুলো হলো অপ্রকাশিত সরকারি দলিল থাকে, এই দলিল ওই শাখা বা বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা যাবে না। উনি যদি অনুমতি দেয় তাইলে দিবে, না দিলে এখানের আদালত ক্ষমতা খাটাইতে পারবে না। এখন এই ধারাকে, এই 94 ধারাটা প্রভাবিত করবে না। 94 ধারায় বলতেছে সবকিছু দিতে বাধ্য, কিন্তু এই দুইটা ধারা ব্যতীত। এরপরে 124 ধারা কোনটা? 124 ধারা হচ্ছে যে সকল সরকারি বার্তা প্রকাশ করলে জনস্বার্থ বিঘ্নিত হবে, যেমন হলো স্টক এক্সচেঞ্জ যেটা হয়, অথবা মুদ্রা অর্থাৎ ডলারের রেট আগামীকাল কি হবে এই বিষয়ে তথ্য থাকে, আদালত এইগুলা বা এরকম কোনো তথ্য যেটা হলো জনস্বার্থ বিঘ্নিত হবে কোনো কারণে, বা আগামী দিন রাজনৈতিক কোনো পরিস্থিতি নিয়ে যে গোপন এসবির রিপোর্ট থাকে, এইরকম যে সকল রিপোর্ট গুলা থাকে যেগুলা প্রকাশ করলে জনস্বার্থ বিঘ্নিত হবে, এইরকম তথ্য প্রকাশ করতে বাধ্য করা যাবে না। তাহলে 123-এ এবং 124-এ যেটা বলা আছে সাক্ষ্য আইনের, ওইটাই বলবৎ থাকবে। এই 94 ধারা ওই ধারাগুলাকে প্রভাবিত করবে না। এটাই মূলত 94-3 উপধারার মূল কথা। এবং শেষে দিয়ে আরেকটা জিনিস বলতেছে যে এবং ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো পত্র, পোস্টকার্ড, টেলিগ্রাফ বা অন্যান্য কোনো দলিল বা পার্সেল বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে 94 ধারায় আমরা যেটা পড়বো এটা হলো যে ওসি অথবা আদালত ওনারা কি করতে পারেন, অনুসন্ধান, বিচার, তদন্ত বা ফৌজদারি কার্যক্রম পরিচালনার জন্য কোনো দলিল অথবা কোনো বস্তু বা জিনিস উপস্থাপন করার জন্য যে ব্যক্তির নিকট সেই দলিল বা বস্তু আছে তাকে সমন বা লিখিত আদেশ দ্বারা দাখিল করার জন্য নির্দেশ দিতে পারেন। এটা হলো 94 এর মূল কথা। তবে যে ব্যাংকের বিশেষ কিছু বা অর্থ সংক্রান্ত কিছু অপরাধ থাকে 403 পেনাল কোডে 403, 406, 408, 9, 21, এই যে কতগুলো ধারা আছে, এই ধারার অপরাধগুলোর সম্পর্কে যখন কোনো সাক্ষ্য প্রমাণ দাখিলের জন্য নির্দেশ দিতে হবে তখন দায়রা আদালতের অনুমতি নিতে হবে। অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টের পূর্ব অনুমোদন নিতে হবে।
এছাড়া নরমালি মূলত পেনাল কোডে যে অপরাধগুলো বা অন্যান্য আইনি অপরাধগুলোর ক্ষেত্রে কোনো দলিল উপস্থাপনের জন্য নির্দেশ দিতে পারেন। এরপরে আমরা চলে যাই ৯৫ ধারায়। ৯৫ ধারায় কি আলোচনা করা হচ্ছে? ৯৫ ধারায় বলছে যে এই যে আগের ৯৪ ধারায় বলতেছে যে এই কোনো পার্সেল, ডাক এইগুলো আদালত কি করতে পারবে না? হাইকোর্ট অথবা দায়রা আদালতের অনুমতি ছাড়া দাখিল করার জন্য নির্দেশ দিতে পারবে না। তবে এখানে আবার বলতেছে যে পারবে। ফৌজদারি কার্যবিধি অনুসারে পরিচালিত কোনো অনুসন্ধান, তদন্ত বা কোনো আইনি প্রতিবিধান পরিচালনার জন্য দলিল, পার্সেল অথবা কোনো বস্তু যেটা উপস্থাপন করা বাঞ্ছনীয়, আবশ্যক বা এসেনশিয়াল এই মর্মে যদি হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রতীয়মান হলে উক্ত আদালত বা ম্যাজিস্ট্রেট ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট ওই দলিল, পার্সেল বা বস্তু দেওয়ার জন্য বা ফেরত পাঠানোর জন্য আদেশ দিতে পারবেন। তাইলে ৯৪ এ বলতেছে যে আদালত পারবে না, কিন্তু ৯৫ আয়া বলতেছে যে কোন কোন আদালত পারবে? হাইকোর্ট, দায়রা বিভাগ, চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন এই ৪ শ্রেণীর আদালত যদি উনারা মনে করেন যে ডাক বা টেলিযোগাযোগের কাছে এমন কোনো পার্সেল আছে যেটা হলো অনুসন্ধান, বিচার বা তদন্ত বা কোনো ফৌজদারি কার্যক্রমের জন্য আবশ্যক, এসেনশিয়াল, মানে এটা না হইলে আর হচ্ছে না, এই মর্মে যদি আদালত প্রতীয়মান হয় তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট ওই দলিল বা পার্সেল বা বস্তু দেওয়ার জন্য আদেশ দিতে পারবেন। এরপরে আরো সহজ করে দিতেছে ৯৫ এর ২ উপধারায় বলতেছে যে জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার যদি এইরকম কোনো দলিল, পার্সেল অথবা বস্তু কোনো প্রকার উদ্দেশ্য প্রয়োজন বলে মনে করেন, তবে ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে থাকা ওই দলিল, পার্সেল, দ্রব্য বা অন্য কোনো বস্তু জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোন আদালতের অনুমতি সাপেক্ষে তল্লাশি পরিচালনা ও আটক করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাইলে এখানে কিন্তু ওসি না, পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বা কোনো নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনারা যদি মনে করেন যে এরকম ডাক বা টেলিযোগাযোগের নিয়ন্ত্রণে থাকা কোনো দলিল বা পার্সেল বা বস্তু কোনো একটা তদন্ত, অনুসন্ধান অথবা ফৌজদারি কার্যক্রমের জন্য আবশ্যক, তাহলে তারা কি করতে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেট মানে কি ডিসি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা আদালতের অনুমতি সাপেক্ষে তল্লাশি করে আটক করতে পারবেন। তাহলে ৯৪ এর প্রথমেই পাচ্ছি যে আসলে এটা ডাক বা টেলি কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো দলিলের ক্ষেত্রে এই ৯৪ ধারাটা প্রযোজ্য না। এরপরে ৯৫ এ গিয়ে বলতেছে তবে প্রযোজ্য যদি হাইকোর্ট বিভাগ, দায়রা বিভাগ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই জিনিসটা ছাড়া বিচারটা হচ্ছে না, তখন তারা কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট এটা হস্তান্তর করার জন্য আদেশ দিতে পারবেন। এরপরে আরো সহজ করে বলতেছে যে কোনো জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার যদি মনে করেন যে ঐরকম একটা বস্তু দরকার, দলিল আবশ্যক, তাইলে তারা চিফ জুডিশিয়াল অথবা চিফ জেলা ম্যাজিস্ট্রেট অথবা কোনো আদালতের অনুমতি সাপেক্ষে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে ওই বস্তুটা আটক করতে পারবেন। এই ছিল ৯৫ ধারা। এখন আসি ৯৬ ধারা। এইটাই মূলত তল্লাশি পরোয়ানা কাকে বলে সংজ্ঞা আসলে এই ৯৬ ধারা থেকে আমরা দেই। ৯৪ এ গিয়ে বলতেছে যে আসলে কোন কোন ক্ষেত্রে কে তল্লাশি না ঠিক কোনো বস্তু আদালতে উপস্থাপন করার জন্য আদেশ দিতে পারবেন। ৯৫ এ বিশেষ ক্ষেত্রগুলো বলতেছে যে ডাক বা টেলিযোগাযোগ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা বস্তু সম্পর্কে আদেশ দিতে পারবেন কে? ৯৫ টা। ৯৪ গুরুত্বপূর্ণ, লিখিতর জন্য ৯৫ বাদ দিয়ে ৯৬ গুরুত্বপূর্ণ। তাহলে ৯৬ হলো যে ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করা হয়। প্রথমে কি? প্রথমে একজন ব্যক্তিকে হাজির করার জন্য যেমন আদালত সমন দেয়, তারপরে গ্রেফতারি পরোয়ানা। এইখানেও ঠিক সেম। প্রথমে হলো একজনকে যদি কোনো বস্তু উপস্থাপনের জন্য মনে করে যে আদালত সমন দিবে বা লিখিত আদেশ দিবে যে আপনি নিয়ে আসেন এটা। যদি সে নিয়ে না আসে তখন ৯৬ প্রয়োগ করবে। তার এটা তল্লাশি করে জোর করে নিয়ে আসার জন্য। যেমন প্রথমে দেয় সমন, তারপরে দেয় গ্রেফতারি পরোয়ানা। কাউকে সমন দিয়ে ডাকলো আদালত, সে গেল না। তখন কি করবে? তাকে জোর করে, মানে তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করে আদালতে নিয়ে আসবে। ঠিক তেমনি কোনো কিছু আদালতে হাজির করার জন্য প্রথমে দিবে সমন বা লিখিত আদেশ দিবে যে এটা আপনি নিয়ে আসেন। যদি না দেয় তাহলে দিবে কি? তল্লাশি পরোয়ানা। তার বাড়ি থেকে খুঁজে নিয়ে আসা যাবে। তাহলে কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা দেওয়া যাবে? যদি আদালত মনে করে যে বা বিশ্বাস করার কারণ থাকে যে এই যে ৯৪ ধারা অনুযায়ী যদি কাউকে সমন বা আদেশ দেওয়ার পর অথবা
95 ধারা অনুসারে কাউকে রিকুইজিশন দেওয়ার পরও সেই ব্যক্তি সমন আদেশ বা রিকুইজিশনে উল্লেখিত দলিল বা বস্তু দাখিল করবে না। অর্থাৎ কোনো বস্তু আদালতে দলিল বা বস্তু আদালতে হাজির করার জন্য সমন আদেশ বা রিকুইজিশন দিলেও সেই ব্যক্তি সেই বস্তুটা হাজির করবে না, এই মর্মে যদি আদালতে বিশ্বাস করার কারণ থাকে, অথবা এই যে কাঙ্ক্ষিত বস্তু এটা আসলে কার নিকট আছে, দলিলটা বা বস্তুটা কার জিম্মায় আছে, এই বিষয়ে আদালতের সুনির্দিষ্ট জানা না থাকে যে আসলে অমুকের কাছে আছে, তাহলে কোনো সমনও দিতে পারতেছে না অথবা লিখিত আদেশও দিতে পারতেছে না, তখন কি করবে আদালত? একটা তল্লাশি পরোয়ানা দিবে, আনুমানিক যে যে জায়গায় পাওয়া যাইতে পারে সন্দেহজনক ওই ওই জায়গায় তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা দিতে পারে। এরপরে যদি আদালত মনে করে যে কোনো কারণে যে কোনো জায়গায় এই অনুসন্ধান বিচার বা অন্য কোনো ফৌজদারি কার্যক্রম পরিচালনার জন্য তল্লাশি করা প্রয়োজন, আদালত যদি মনে করে তাহলে দিতে পারবে। তো এই ২-৩টা ক্ষেত্রে মূলত কখনো কাউকে সমন বা আদেশ রিকুইজিশন দিলেও যদি সে হাজির না করে, দ্বিতীয়ত হলো যে কার নিকট সেই কাঙ্ক্ষিত বস্তুটা দলিলটা আছে এটা জানা না থাকে, তৃতীয়ত আদালত যদি মনে করে যে এই কোনো একটা বিচার অনুসন্ধান অথবা কোনো ফৌজদারি কার্যক্রমের জন্য তল্লাশি করা প্রয়োজন, তাহলে আদালত এই ৩টা বিশেষ ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। তাহলে লিখিত প্রশ্ন আসতে পারে, কোন কোন তল্লাশি পরোয়ানা কাকে বলে, কোন কোন ক্ষেত্রে আদালত তল্লাশি পরোয়ানা জারি বা ইস্যু করেন, তখন আমরা এই ক্ষেত্রগুলা লিখে দিব। এখন আসি ৯৬(২) উপধারায় কি বলছে, জেলা ম্যাজিস্ট্রেট ক্ষেত্র বিশেষে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অপর কোনো ম্যাজিস্ট্রেট ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তু তল্লাশির জন্য পরোয়ানা মঞ্জুর করতে পারবেন না। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ হইতে পারে। অবজেক্টিভ হলো যে তার ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত দলিল বা পার্সেল বা অন্য কোনো বস্তু তল্লাশি পরোয়ানা কে ইস্যু করতে পারেন? ৩ জন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। এই ৩ শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা দিবে না ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত কোনো দলিল, পার্সেল বা বস্তু বিষয়ে তল্লাশি করার জন্য কোনো পরোয়ানা জারি করতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। লিখিত প্রশ্ন সংক্ষিপ্ত আকারে লেজ আকারে দিয়ে দিতে পারে যে ডাক বা তার কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তুর জন্য তল্লাশি কার্যক্রম পরিচালনার পরোয়ানা কে জারি করতে পারেন। অবজেক্টিভ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৯৬(২) উপধারাটা। এখন আসি যে তল্লাশি পরোয়ানা কাকে বলে। তাহলে তল্লাশি পরোয়ানা হলো যে তল্লাশি করার জন্য যে পরোয়ানা, এটা হলো তল্লাশি পরোয়ানা। এটা একবারে সহজ ভাষায় বা মোটা দাগে যদি বলি। কিন্তু আমরা যদি এই ধারা ভেঙে ভেঙে বলি তাহলে এখানে শীটের মধ্যে দেয়া আছে, তারপর আমি একবার রিডিং করি যে ফৌজদারি কার্যবিধি ৯৭ ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে, যেমন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এটা হলো ৯৯ ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে। ৯৯ ধারায় কি বলে দিছে যে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তো ওই প্রয়োগ করা যাবে না ওই ক্ষেত্র সাপেক্ষে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে হবে। আর ৯৭ বলছে যে কোন কোন জায়গায় তল্লাশি করতে হবে, আদালত এটা ফিক্সড করে দিতে পারে। ওই জায়গা ছাড়া অন্য কোনো ক্ষেত্র বা অন্য কোনো জায়গায় তল্লাশি পরোয়ানা কার্যকর করা যাবে না বা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা যাবে না। এইজন্য শুরুতে আমরা বলে দিব যে ফৌজদারি কার্যবিধি ৯৭ ধারার বিধি ৯৭ ধারা সাপেক্ষে অথবা ৯৭ ধারা নিয়ন্ত্রণ সাপেক্ষে এই আইনের কোন কোন ক্ষেত্রে পারে তল্লাশি করতে। ৯৮ আমরা পরে পাবো আর কি, যদিও তল্লাশি পরোয়ানা বা তল্লাশি সংজ্ঞাটা এর পরে সাজাইলেই ভালো, কারণ এর পরের ধারাগুলা থেকে আমরা এর সংজ্ঞাটা সাজাই। তাহলে আমি মনে হয় এই সংজ্ঞাটা আরো পরে পড়ি আর কি, যে আমরা যখন ১০০ পর্যন্ত আলোচনা করব তারপরে এটা আলোচনা করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে ৯৭ ধারাটা চলে যায়, আর এই সংজ্ঞা দুইটা আমরা পরে একটু আলোচনা করব। ৯৭ ধারায় কি বলতেছে যে আদালত যদি প্রয়োজন মনে করলে তল্লাশি পরোয়ানা কোনো নির্দিষ্ট স্থান বা তার অংশবিশেষ উল্লেখ করে দিতে পারবেন। মানে জৈনেক রহিমের বাড়ির ডান সাইডের কিচেন রুম, শুধু ওইখানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা যাবে। এইভাবে আদালত উল্লেখ করে দিলে ওই কিচেন রুমের বাইরে আপনি কোথাও তল্লাশি করতে পারবেন না। অথবা বেডরুম উল্লেখ করে দিল, যে রুমটা বা যে স্থানটা উল্লেখ করে দিল এর বাইরে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা যাবে না। এই জন্য তল্লাশি পরোয়ানার সংজ্ঞা বা তল্লাশি কার্যক্রমের সংজ্ঞার শুরুতেই বলা হয় ৯৭ ধারার বিধান বা নিয়ন্ত্রণ সাপেক্ষে। ৯৭ ধারায় যে নির্দেশনা আদালত দিবে ওই নির্দেশনা অনুযায়ী তল্লাশি কার্যক্রম
পরিচালনা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আদালত যে তল্লাশি বা পরিদর্শনের যে নির্ধারিত স্থান উল্লেখ করে দিবেন, ওর বাইরে কিন্তু তল্লাশি কার্যক্রম পরিচালনা করা যাবে না। এরপরে আমরা আসি ৯৮ ধারায়। ৯৮ ধারায় কি বলছে যে কোন মানে এখানেও ক্ষেত্র আলোচনা করা হচ্ছে যে কোন ক্ষেত্রে কি তল্লাশির জন্য তল্লাশি কার্যক্রম বা গৃহ তল্লাশি করা যাবে, কি উদ্ধারের জন্য। ৯৮ ধারা হলো যে চোরাই মাল, জাল দলিল, নকল মুদ্রা। এই যে বড় মোটা দাগে বললাম, এই জিনিসগুলা উদ্ধারের জন্য গৃহ তল্লাশি করা যাবে। তাইলে কোন স্থানে কোন চোরাই মাল রক্ষিত আছে, বিক্রয়ের জন্য হোক, ক্রয়ের জন্য হোক বা কোন কারণে সংরক্ষণ করা আছে, এই তথ্যের ভিত্তিতে ৯৮ ধারা অনুযায়ী কি করা যাবে? গৃহ তল্লাশি করা যাবে। এরপরে কোথাও জাল দলিল, নকল সিল, তারপরে জাল স্ট্যাম্প, নকল মুদ্রা, নোট অথবা নকল বা জাল করা যন্ত্রপাতি কোথাও রক্ষিত আছে বা তৈরি করা হচ্ছে, এইরকম কোন তথ্য থাকলে ওইখানে গৃহ তল্লাশি করা যাবে। এরপরে হলো যে পেনাল কোডে ২৯২ ধারায় উল্লেখিত কোনো অশ্লীল বস্তু কোন স্থানে সংরক্ষণ, বিক্রয় বা প্রস্তুত করা হচ্ছে, এমন যদি কোনো তথ্য থাকে তাহলে কি করতে পারবে? কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, আ জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য, গৃহ তল্লাশির জন্য কি করতে পারবেন? নির্দেশ প্রদান করতে পারবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, সবাই একটু লিখেন এটা, যে এই যে কতগুলো মালামালের কথা বললাম, কি চোরাই মাল, জাল দলিল, নকল মুদ্রা, এই উল্লেখিত আ জিনিসপত্র উদ্ধারের জন্য কনস্টেবল পদের উপরস্থ কোনো পুলিশ অফিসারের প্রতি কি করতে পারবেন? তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন। তাইলে জাল দলিল, চোরাই মাল, নকল মুদ্রা উদ্ধারের জন্য গৃহ তল্লাশি করতে পারে কোন পদের পুলিশ অফিসার? কনস্টেবল, এএসআই, এসআই, তারপরে হলো সকল। তাহলে এখানে সকল যদি দেন তাহলে কিন্তু ভুল হবে। এখানে কনস্টেবল পদের উপরস্থ কোন পুলিশ অফিসারের প্রতি এই ধরনের তল্লাশি পরোয়ানা ইস্যু করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। এরপরে আমরা চলে যাই। এটা ২ উপধারাটা একটু উল্লেখ আছে, জাস্ট একটু জেনে রাখেন যে এই ধারায় যে আমরা বস্তু সম্পর্কে বলতেছি এগুলা জাল মুদ্রা, জাল মর্মে সন্দেহজনক মুদ্রা, জাল মুদ্রা তৈরি করার যন্ত্রপাতি বা সরঞ্জামও এর অংশ হবে। মানে এই যে জাল মুদ্রার কথা বলতেছি, জাল মুদ্রা বলতে জাল মুদ্রা তৈরি করার যন্ত্রপাতিও যদি পাওয়া যায়, মেশিন, প্রিন্টার, কম্পিউটার, এইগুলাও কিন্তু এরই অংশ হিসেবে গণ্য হবে। জাল মুদ্রার অংশ হিসেবে গণ্য হবে বা নকল মুদ্রা। মুদ্রা গিয়ে পাইলেন না, বাট মুদ্রা তৈরির যন্ত্রপাতি পাইলেন, তাহলে কিন্তু এটা এই ধারাটা প্রয়োগ হবে। এরপরে আসি ৯৯ ধারা। ৯৯ ধারায় বলতেছে যে অধিক্ষেত্রের বহির্ভূত স্থানে তল্লাশিতে প্রাপ্ত দ্রব্যাদির বিহিত ব্যবস্থা। অর্থাৎ আপনার এখতিয়ারের বাইরে এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে যদি কোন বস্তু পান, সেই ক্ষেত্রে আসলে কি ব্যবস্থা গ্রহণ করবেন? তাইলে তল্লাশি প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে কোনো তল্লাশি পরিচালনা করার পর যদি ওই কাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়, তাহলে উদ্ধারকৃত বস্তু জব্দ তালিকা সহ অবিলম্বে যে আদালতটা পরোয়ানা ইস্যুটা করছিল তল্লাশির জন্য, ওই আদালতের নিকট উপস্থাপন করতে হবে। তবে এরূপ ক্ষেত্রে যদি তল্লাশি পরোয়ানা ইস্যুকারী আদালতের চেয়ে কোনো এখতিয়ার সম্পন্ন আদালত নিকটতর হয়, মানে যেই আদালত তল্লাশি পরিচালনা করার জন্য আ কি করেছিলেন? ওই তল্লাশি পরোয়ানা ইস্যু করেছিলেন, সেই আদালতের দূরত্বের চাইতে যদি অন্য কোনো আদালতের দূরত্ব আরো কাছে হয়, নিকটবর্তী হয়, তাহলে এই যে জিনিসপত্র পাওয়া গেল এটা এখতিয়ার সম্পন্ন ওই নিকটতম ম্যাজিস্ট্রেট আদালতের নিকট জব্দ তালিকা সহ অবিলম্বে প্রেরণ করতে হবে এবং এই জিনিসপত্র সম্পর্কে আ ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গত কারণ না থাকলে ওই ম্যাজিস্ট্রেট কি করবেন? জব্দ তালিকা সহ বস্তু পরোয়ানা ইস্যুকারী আদালতের নিকট নিয়ে যাওয়ার জন্য আদেশ দিবেন। তাইলে মূল কথা হইলো যে এখতিয়ারের বাইরে যদি কোথাও গৃহ তল্লাশি বা কোনো তল্লাশি করে কোনো মালামাল পাওয়া যায়, তাহলে ১ম এ বলতেছে যে ওই আদালতের নিকট প্রেরণ করতে হবে যে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করছিল। তবে তল্লাশি পরোয়ানা ইস্যুকারী আদালতের চাইতে যদি নিকটে আরো কোনো আদালত থাকে, তাহলে সেই আদালতে আগে নিয়ে যাইতে হবে এবং সেই আদালত যদি মনে করে যে এই বিষয়ে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার দরকার নাই, তাহলে যে আদালত পরোয়ানা ইস্যু করছিল ওই আদালতের কাছে প্রেরণ করতে হবে। এরপরে আসি আমরা ৯৯ এর ক ধারা।
মানে 99 ধারাটা এক লাইনে মনে রাখবেন যদি কোনো কারণে আসে আর কি, এখান থেকে লিখিত প্রশ্ন হয় না। তারপরে যদি হয় যে অধিক্ষেত্রের বাইরে তল্লাশি পরোয়ানায় প্রাপ্ত বস্তুর বিহিত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। তাইলে অধিক্ষেত্রের বাইরে যদি কোথাও কোনো তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয় এবং যদি সেই কাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়, তাহলে যে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করেছিল সেই আদালতের নিকট প্রেরণ করতে হবে। তবে যদি সেই আদালতের চাইতে নিকটে অন্য কোনো আদালত থাকে, তাহলে সেই আদালতের নিকট জব্দ তালিকা সহ উপস্থাপন করতে হবে এবং ওই আদালত যদি মনে করে যে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন নাই, তাহলে তিনি যে আদালত পরোয়ানা ইস্যু করেছিল সেই আদালতের নিকট প্রেরণের জন্য আদেশ দিবেন। শেষ, কাজ শেষ। এরপর 99 ক ধারায় বলতেছে যে কোনো সংবাদপত্র, পুস্তক, দলিল যেখানেই মুদ্রিত থাকুক না কেন নিম্নলিখিত ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে, পেনাল কোডের 123 এর ক, 124 এর ক, 153 এর ক, 292, 505, 505 এর ক এই ধারায় দণ্ডনীয় অপরাধ। তাহলে পেনাল কোডে এই ধারাগুলো আমাদেরকে পড়তে হবে বা মুখস্থ করতে হবে যে এই ধারায় কি কি অপরাধ আছে। এই ধারা যে অপরাধ হয়, এই অপরাধে যদি কোনো বস্তু কেউ সংবাদপত্র হোক, পুস্তক হোক, দলিল হোক, বই হোক, যদি কোথাও মুদ্রিত থাকে বা মুদ্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে, তাহলে কি করতে পারবে? সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বাজেয়াপ্ত ঘোষিত পুস্তক, এই ধরনের যে বস্তুগুলো আছে এগুলা সাব ইন্সপেক্টর সর্বনিম্ন, তাইলে কোন সংবাদ, পুস্তক, দলিল এইগুলা যদি তল্লাশি করে উদ্ধার করতে হয়, তাহলে এখানে কিন্তু সাব ইন্সপেক্টরের নিচে কেউ পারবে না। আর জাল দলিল, চুরাই মাল, নকল মুদ্রা এইগুলা উদ্ধার করতে হইলে কনস্টেবল পদের উপরে যে কেউ পারবে। বাট যদি ওই যে সংবাদপত্র, পুস্তক, দলিল যেটা হলো যে রাষ্ট্রপতি বা সরকার প্রধান বা সংসদের স্পিকার, প্রধান বিচারপতির মানহানি হয় এমন কোনো কিছু প্রকাশ করে, বা এমন কোন একটা বই প্রকাশিত হইলো যেটা হলো কি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এই বই যদি বাজেয়াপ্ত করতে হয় তাহলে মিনিমাম সাব ইন্সপেক্টর র্যাঙ্কের কর্মকর্তা লাগবে ওইটা তল্লাশি করার জন্য। এরপরে শিষ্টাচার বহির্ভূত গালিগালাজপূর্ণ বা অশ্লীল যেটা হলো যে চটি বই, এই ধরনের কোনো কোথাও যদি থাকে খবর পাওয়া যায়, অথবা এমন কোনো শব্দ বা তিরস্কার যা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে, যেটা হলো জঙ্গিদের যে বইগুলো আমরা উদ্ধার করি, এটা মূলত এই কারণে যে কোনো মানুষকে আমলযোগ্য বা অপরাধ করতে উৎসাহিত করে, ওরা যুদ্ধ ঘোষণা করে। তো এই শ্রেণীর কোনো কারণে অথবা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদেরকে নিয়ে কিন্তু অনেক লিফলেট করে, করে এই ধারার ক্ষমতা বলে 99 এর ক ধারার ক্ষমতা বলে মূলত ওই জায়গায় তল্লাশি করে এদেরকে গ্রেফতার করা হয়। তো এটা মূলত রাজনৈতিক ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহৃত হয় এই ধারাটা তল্লাশি করার জন্য। তো এই ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রথমত হলো যেখানে সাব ইন্সপেক্টর লাগবে, আর হলো যে কোন কোন ক্ষেত্রে এই বই বা সংবাদপত্র, পুস্তক, দলিল উদ্ধার করা যায়, এইগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এখানে অবজেক্টিভের জন্য সাব ইন্সপেক্টর, আর উপরেরটা হলো কনস্টেবল পদের উপরস্থ। তাহলে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন র্যাঙ্কের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে হলো যে 100 ধারা হলো বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। আগের গুলা কি বললাম? বিভিন্ন দলিল, সংবাদপত্র, পুস্তক, চুরাই মাল অথবা নকল মুদ্রা এইগুলা উদ্ধারের জন্য তল্লাশি। এখন হলো ব্যক্তি উদ্ধারের জন্য, কোন ব্যক্তিকে বেআইনিভাবে আটক করে রাখছে, এই ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরিচালনা করা হয় 100 ধারায়। 100 ধারায় কি বলতেছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনাদের কাছে যদি মনে হয় বা যুক্তিসঙ্গত কারণ থাকে যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে বা বেআইনিভাবে আটক করা হয়েছে, তাহলে তিনি উক্ত ব্যক্তিকে উদ্ধারের জন্য কি করতে পারবেন? তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন। এবং যিনি তল্লাশি পরোয়ানা তামিলের জন্য নির্দেশিত হবেন, তিনি তল্লাশি পরিচালনা করে বেআইনিভাবে আটক ব্যক্তিকে যদি উদ্ধার করতে পারেন, তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করবেন এবং ম্যাজিস্ট্রেট পরবর্তীতে যেই ধরনের আদেশ দিবেন সেই অনুযায়ী কার্যক্রম পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। তাইলে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের তল্লাশি কার্যক্রম পদ্ধতি আলোচনা করুন বা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের পদ্ধতি আলোচনা করুন হইলে 100 ধারার মধ্যে সীমাবদ্ধ, আর বাইরের কোনো ধারা দেওয়ার দরকার নাই। তাইলে এখানে আমাদের তিনটা একটা অবজেক্টিভ আছে যে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য কে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাকে বলি আমরা, ইংরেজিতে এক্সিকিউটিভ, বাংলাতে নির্বাহী। তাহলে এই তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। আর যিনি তল্লাশি পরোয়ানা তামিল করবেন, তিনি কি করবেন? তামিল করার পর যদি উদ্ধার করা যায় তাহলে ওই ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করবেন, ম্যাজিস্ট্রেট পরবর্তী যে কার্যক্রম গ্রহণ করতে বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এখন আসি আমরা
সেই তল্লাশির সংজ্ঞা এবং তল্লাশি পরোয়ানার সংজ্ঞা। তাইলে ফৌজদারি কার্যবিধি 97 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে মানে ফৌজদারি কার্যবিধি আইনের 98, 99 এর ক, 100, 102 এবং 103 ধারা মোতাবেক, 102, 3 এখন আলোচনা করি নাই, ওই গৃহ তল্লাশি। তো 102 এবং 3 ধারা মোতাবেক পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক কোনো মালামাল, মামলা সংশ্লিষ্ট মালামাল, দলিলাদি, অপরাধ সংশ্লিষ্ট আলামত, সন্দিগ্ধ বা অবৈধ কোনো বস্তু, মাদক দ্রব্য, তারপরে বস্তুগত সাক্ষ্য, চুরাই মাল, লুণ্ঠিত মালামাল, অবৈধ মালামাল, জাল দলিল, নকল মুদ্রা বা নোট, অশ্লীল বই পুস্তক, সংবাদপত্র ইত্যাদি বা কোনো আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য কোনো গৃহ বা আবদ্ধ স্থানে বা যানবাহনে প্রকাশ্য সাক্ষীদের উপস্থিতিতে অনুসন্ধানমূলক অভিযান, এই শব্দটা অবশ্যই লিখবেন, অনুসন্ধানমূলক অভিযান পরিচালনার জন্য, অনুসন্ধানমূলক অভিযান পরিচালনার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহর কর্তৃক পরোয়ানা ইস্যু, যে পরোয়ানা ইস্যু করা হয় তাকে তল্লাশি পরোয়ানা বলে। তাইলে কি কি জিনিস উদ্ধারের জন্য আমরা তল্লাশি পরোয়ানা তল্লাশি কার্যক্রম পরিচালনা করি, এই বিষয়টা তল্লাশি পরোয়ানার সংজ্ঞায় লিখব, যে জাল দলিল, নকল মুদ্রা, সন্দিগ্ধ বস্তু, আলামত, এই যতগুলো মনে পড়ে এইগুলা লিখবো, যে এইগুলা উদ্ধারের জন্য প্রকাশ্য সাক্ষীদের উপস্থিতিতে অনুসন্ধানমূলক অভিযান পরিচালনার জন্য আদালত যে পরোয়ানা ইস্যু করে সেটা হলো তল্লাশি পরোয়ানা। তাহলে এই মালামাল উদ্ধার করার জন্য সাক্ষীদের উপস্থিতিতে অনুসন্ধানমূলক মানে খোঁজার জন্য, অনুসন্ধান কি খোঁজার জন্য, যে পরিচালনা করার জন্য আদালত স্বাক্ষরিত সিলমোহরকৃত যে পরোয়ানা ইস্যু করে, এই পরোয়ানাটার নাম হলো তল্লাশি পরোয়ানা। আর তল্লাশি কাকে বলে, তখন একই রকম সংজ্ঞা, জাস্ট পরোয়ানাটা একটু ঘুরাইয়া বলবো, যে এই ধারা মোতাবেক এবং ফৌজদারি কার্যবিধির 165 এবং 166 চলে আসবে তল্লাশির সংজ্ঞাতে। কারণ 165, 66 কি, মামলার কোনো আলামত উদ্ধারের জন্য পুলিশের ক্ষমতা 165 নিজ থানা এলাকায়, 166 হলো যে অপর থানা এলাকায় আদালতের পরোয়ানা ব্যতীত কি করা যায়, তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারে মামলার আয়ু। তাহলে এতক্ষণ যেটা বললাম এটা হলো পরোয়ানা মূলে, আর 65, 66 পুলিশের ক্ষমতা, এখানে পুলিশ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এই জন্য এই 94, 95, 96, 98, 99 এর ক, 100, 102, 3, 5 ছাড়াও 165, 166 তল্লাশির সংজ্ঞাতে আমরা ঢুকাবো। তাইলে 165, 166 ধারা মোতাবেক যদি বিনা পরোয়ানায় পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক এই মালামাল উদ্ধারের জন্য যে অনুসন্ধানমূলক অভিযান পরিচালনা করা হয় তাকে তল্লাশি বলে। আর তল্লাশি পরোয়ানার সংজ্ঞা হলো অনুসন্ধানমূলক অভিযান পরিচালনা করার জন্য আদালত যে পরোয়ানা ইস্যু করে তাকে তল্লাশি পরোয়ানা বলে। আর যে কার্যক্রমটা পরিচালনা করা হয়, অর্থাৎ অনুসন্ধানমূলক যে কার্যক্রম পরিচালনা করা হয় তাকে তল্লাশি বলে। একই সংজ্ঞা ঘুরাইয়া একটু শব্দ চেঞ্জ করে লিখতে হবে। এই ছিল হইলো যে তল্লাশি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কালকে আমরা 101 থেকে আলোচনা করব, কারণ হলো আপনাদের মেম্বার কম, আর যদি এরকমই চলে তাহলে হয়তো আমি এই সপ্তাহটাই শেষ করে দিব। আমি আসলে এই ব্যাচটা পরিচালনা করব না, আমাদের অফলাইন একটা ব্যাচ হবে, আমি এইটাই আসলে কন্টিনিউ করব। এরকম 7-8 জন দিয়ে আসলে একটা ব্যাচ পরিচালনা করতে ইচ্ছা করে না। তো আজকের আলোচনা থেকে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।